ভালো আছো। আমরা ইতিপূর্বে অনলাইন ক্লাস চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করছিলাম। সেখানে কোন বিষয়ে আলোচনা করছিলাম অবশ্যই তোমাদের মনে আছে, ব্রেক ইভেন পয়েন্ট অথবা সময় ব্যয় বিন্দু। আজকে তোমাদের আমরা পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব। পঞ্চম অধ্যায় আছে কি তোমরা অবশ্যই জানো যে স্বল্পমেয়াদী অর্থায়ন, মানে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী দুটোই আছে আজকে। তবে তোমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব। অর্থায়নকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এটা তোমরা নিশ্চয়ই জানো। একটা হলো স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। আর স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে সেটা অবশ্যই জানো, যে অর্থায়ন 1 বছর বা 1 বছর কম সময়ের জন্য গ্রহণ করা হয় তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। আবার বলি, 1 বছর সর্বোচ্চ 1 বছর অর্থাৎ 1 বছর অথবা 1 বছরের কম সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। এবং মধ্যমেয়াদী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন অবশ্যই তোমাদেরকে পরে আলোচনা করব। আজকের তোমাদের এই দেখো পঞ্চম অধ্যায় স্বল্পমেয়াদী অর্থায়ন থেকে আলোচনা করছি। এখন বলতে পারো যে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস আমাদের জানতে হবে। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস কি কি, মানে কোন কোন অর্থাৎ কোন কোন খাত থেকে অথবা কোন কোন উৎস থেকে এই স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহ করা যায়। তাহলে স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহের আমাদের পাঠ্যক্রমে অবশ্যই জানো স্বল্পমেয়াদী অর্থায়নের 2টি উৎস আছে, সেটা আজকে আলোচনা করব। দেখো স্বল্পমেয়াদী অর্থায়ন, তাহলে আমাদের প্রথম হলো কি স্বল্পমেয়াদী অর্থায়ন। এই নিলাম। এই স্বল্পমেয়াদী অর্থায়নকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। তাহলে কি কি? একটা হলো অপ্রাতিষ্ঠানিক, মানে প্রতিষ্ঠান বহির্ভূত, আর একটা হলো প্রতিষ্ঠানিক। হলো প্রতিষ্ঠান বহির্ভূত কোনটা দেখো, তাহলে আমরা একটা হলো অপ্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক বানানটা কিন্তু কয়রা ফলা আকার, অপ্রাতিষ্ঠানিক। দেখো খেয়াল করো, একটা হলো কি অপ্রাতিষ্ঠানিক আর হলো প্রাতিষ্ঠানিক। একটা হলো প্রাতিষ্ঠানিক, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন উৎসকে কয় ভাগে ভাগ করতে পারি? একটা হলো 2 ভাগে, ঠিক আছে। একটা হলো অপ্রাতিষ্ঠানিক, একটা হলো প্রাতিষ্ঠানিক। আবার এই অপ্রাতিষ্ঠানিক উৎসকে আবার 2 ভাগে ভাগ করা যায়, আর আবার প্রাতিষ্ঠানিক উৎসকেও 2 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা প্রথমেই আসি কি অপ্রাতিষ্ঠানিক উৎস 2 ভাগে ভাগ করা হয়। আবার একটা হলো কি একটা হলো স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। স্বতঃস্ফূর্ত অর্থায়ন। একটা হলো কি স্বতঃস্ফূর্ত অর্থায়ন, আরটা হলো কি দেখো, আরটা হলো গ্রাম্য মহাজন। একটা হলো গ্রাম্য মহাজন। ঠিক আছে, বোঝা গেল। তাইলে প্রথমে আমরা কি পেলাম? স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়নকে প্রথমে আমরা কি 2 ভাগে ভাগ করেছি। একটা হলো অপ্রাতিষ্ঠানিক উৎস, আরটা হলো কি প্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎসকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্বতঃস্ফূর্ত অর্থায়ন, আর একটা হলো গ্রাম্য মহাজন। এখন দেখো আমরা এই স্বতঃস্ফূর্ত অর্থায়নকে আবার 3 ভাগে ভাগ করা যায়, কিন্তু এই গ্রাম্য মহাজনকে আর ভাগ করবো না। অবশ্যই জানো গ্রাম্য মহাজন কি, গ্রামের মহাজন শ্রেণী বিত্তশালী গণ অনেক সময় কি স্বল্প মেয়াদের জন্য ব্যবসায়ীদেরকে উচ্চ সুদে
ঋণ দিয়ে থাকে সেটাকে বলা হয় গ্রাম্য মহাজন। আর স্বতঃস্ফূর্ত অর্থায়ন কোনটা? ব্যবসায় ঋণ, ক্রেতাদের নিকট থেকে অগ্রিম অথবা বকেয়া খরচ, এইগুলোকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তো এই স্বতঃস্ফূর্ত অর্থায়নকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হলো এইটাকে আবার আমরা 3 ভাগে দেখাই দিই। একটা হইলো গ্রাম্য ব্যবসায় ঋণ, সরি, এটা হইল ব্যবসায় ঋণ, ঠিক আছে। একটা হইল ক্রেতাদের নিকট হতে অগ্রিম, দেখো ক্রেতাদের নিকট হতে অগ্রিম, নিকট হতে অগ্রিম, অগ্রিম। আর একটা হইল কি? বকেয়া খরচ, বকেয়া খরচ। তাইলে আমরা কি পেলাম? যে স্বতঃস্ফূর্ত অর্থায়নকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল কি? ব্যবসায় ঋণ, আর হইল ক্রেতাদের নিকট হতে অগ্রিম, আর একটা হলো কি? বকেয়া খরচ। তাহলে আমরা আবার এই 3টার সংজ্ঞা জানবো। ব্যবসায় ঋণ কি? ব্যবসা ঋণ নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে আমাদের, বা তোমরা অনেক সময় ভুল অ্যান্সার করে থাকো, যে অনেকেই অ্যান্সার করে থাকো যে ব্যবসার জন্য যে ঋণ নেওয়া হয় তাকে বলা হয় ব্যবসা ঋণ। আসলে এই যে সংজ্ঞাটা ভুল। অর্থাৎ ধারে ধারে অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে যে দেনা পাওনার সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যবসা ঋণ। আবার খেয়াল করবা, ঘটনা কিন্তু ইম্পর্টেন্ট খুবই, যে ব্যবসা ঋণ কি? বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে অথবা ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ফলে সৃষ্ট ঋণকে বলা হয় ব্যবসা ঋণ। মনে থাকবে? জি, মনে রাখবো অবশ্যই। এরপর দেখো ক্রেতাদের নিকট হতে অগ্রিম। অনেক সময় বড় ব্যবসায়ীরা অথবা উৎপাদনকারীগণ মানে তাদের অর্থ আর্থিক সংকট মোকাবেলা করার জন্য যারা ক্রেতা, যারা পণ্য ক্রয় করবে তাদের নিকট থেকে মানে আগাম অর্থ গ্রহণ করে থাকে। তারা এই স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের জন্য ক্রেতাদের নিকট থেকে মানে অগ্রিম অর্থ সংগ্রহ করে থাকে। এটাকে বলা হয় ক্রেতাদের নিকট হতে অগ্রিম। বকেয়া খরচ কি? কিছু খরচ আছে, যেমন শ্রমিকদের বেতন, শ্রমিকদের মজুরি, অথবা বাড়ি ভাড়া, অথবা কারখানার ভাড়া, অথবা বিদ্যুৎ বিল ইত্যাদি। এই যে খরচগুলো, এই খরচের অর্থ তাৎক্ষণিক প্রদান না করে এই টাকাটা মানে হয়তো বা 2 মাস 3 মাস বা কোনো কোনো ক্ষেত্রে 6 মাস পর পরিশোধ করা হয়। তাহলে এই যে টাকা নগদে পরিশোধ না করে বকেয়া রাখা হলো, এই টাকা দিয়ে এই টাকার মাধ্যমে ব্যবসায় কি করতে পারে? এই টাকা পরিশোধ না করে এই টাকা থেকে তারা ব্যবসার মূলধন হিসেবে এটা ব্যবহার করতে পারে। তাহলে এই হলো কি? বকেয়া খরচ। বোঝা গেল? আবার শুরু থেকে আমি একটু আলোচনা করি তোমাদের যে স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়ন কি? যে অর্থায়ন 1 বছর অথবা সর্বোচ্চ 1 বছর হইবে, আর নিচে হয়তো বা 1 মাস 2 মাস 6 মাস 9 মাস হতে পারে, ঠিক আছে। অর্থাৎ 1 বছর অথবা 1 বছরের কম সময়ের মধ্যে যে অর্থ সংগ্রহ করা হয় তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। এই স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস মানে কোন কোন খাত থেকে বা কোন কোন উৎস থেকে আমরা স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহ করতে পারি? এই স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহের 2টা উৎস প্রধানত। একটা হলো অপ্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠান বহির্ভূত আর কি, আর প্রতিষ্ঠান মানে প্রাতিষ্ঠানিকভাবে। এখন এই অপ্রাতিষ্ঠানিক উৎসকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো স্বতঃস্ফূর্ত অর্থায়ন, আর হলো গ্রাম্য মহাজন। তাহলে আমরা গ্রাম্য মহাজন সম্পর্কে আমাদের ধারণা আছে, গ্রামের বিত্তশালী ব্যক্তিগণের নিকট থেকে চড়া সুদে এদের কাছ থেকে ঋণ আনলে অবশ্যই উচ্চ হারে সুদ প্রদান করতে হয়। আর স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে পড়ে কি? ব্যবসায় ঋণ, ক্রেতাদের নিকট হতে অগ্রিম এবং বকেয়া খরচ, ঠিক আছে। তো এখন আবার এই প্রাতিষ্ঠানিক উৎসকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? দেখো, এই প্রাতিষ্ঠানিক উৎসকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি।
একটা হইল কি ব্যাংক ঋণ, দেখো একটা হইল ব্যাংক ঋণ আর হইল মুদ্রা বাজার ঋণ। তাহলে প্রথমে আসছি কি আমরা মুদ্রা বাজার ঋণ আর হইল ব্যাংক ঋণ। ঠিক আছে, তাহলে আমরা প্রাতিষ্ঠানিক উৎসকে আবার কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। মনে রাখা কিন্তু সহজ, আমরা অপ্রাতিষ্ঠানিক উৎসকেও 2 ভাগে ভাগ করছি, প্রাতিষ্ঠানিক উৎসকেও আবার 2 ভাগে ভাগ করছি। তাহলে প্রাতিষ্ঠানিক উৎস হইল কি, একটা হলো মুদ্রা বাজার ঋণ আর হইল ব্যাংক ঋণ। এখন এই মুদ্রা বাজার ঋণ কে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। মুদ্রা বাজার ঋণকে আবার কয় ভাগে ভাগ করব? 2 ভাগে ভাগ করব। এক হইল কি বাণিজ্যিক পত্র, আমরা লিখে ফেলি এইটি, আবার এখানে লিখি 1 নম্বর হইল বাণিজ্যিক পত্র, পত্র। ঠিক আছে, আর হইল ব্যাংকের স্বীকৃতি পত্র। 2 নম্বর হইল ব্যাংকের বাণিজ্যিক পত্র আর হইল ব্যাংকের স্বীকৃতি পত্র। এখন আসি এই দুটো সংজ্ঞা আলোচনা করি আমরা। বাণিজ্যিক পত্র কি? বাণিজ্যিক পত্র হইল স্বল্পমেয়াদী ঋণ সংগ্রহের একটা আর্থিক দলিল, অর্থাৎ মুদ্রা বাজার থেকে এই ঋণ সংগ্রহ করা হয়। অর্থাৎ বাণিজ্যিক পত্র হলে এমন একটি কাগজ, যে কাগজ বিক্রি করে মুদ্রা বাজার থেকে বা মূলধন বাজার থেকে স্বল্প মেয়াদের জন্য ঋণ সংগ্রহ করা যায়। এর মেয়াদ সাধারণত সর্বোচ্চ 270 দিন, অর্থাৎ 9 মাস। 9 মাস পর্যন্ত হয়ে থাকে, সর্বোচ্চ 9 মাস এর মেয়াদ থাকে। আর ব্যাংকের স্বীকৃতিপত্র কি? মানে ব্যাংক তার কোনো গ্রাহককে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের যে প্রতিশ্রুতি প্রদান করে তাকে বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র। আবার বলি, ব্যাংক তার গ্রাহককে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের যে প্রতিশ্রুতি প্রদান করে তাকে বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র। এটাও সাধারণত স্বল্প মেয়াদের হয়ে থাকে, মানে 1 বছরের ঊর্ধ্বে নয়, 1 বছরের নিচে হয়ে থাকে। তাইলে আমরা পেলাম কি বাণিজ্যিক পত্র আর ব্যাংকের স্বীকৃতিপত্র। ব্যাংক ঋণকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো জামানতবিহীন, দেখো জামানতবিহীন আর হলো জামানত যুক্ত। ব্যাংক ঋণকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হলো জামানতবিহীন, একটা হলো জামানত যুক্ত। এখন আমাদের জানতে হবে জামানত কি। ঠিক আছে, তাই জামানত হইল কি, মানে অর্থাৎ ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহকালে এই ঋণের পরিবর্তে বা ঋণের বিপরীতে যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি ওই প্রতিষ্ঠানে জমা বা বন্ধক রাখতে হয় তাকে বলা হয় জামানত। আবার বলি, ঋণের বিপরীতে, অর্থাৎ ঋণের বিপরীতে যে সম্পত্তি জমা রাখা হয় তাকেই বলা হয় জামানত। ঠিক আছে, জামানত কেন জমা রাখা হয়? যদি ঋণ গ্রহীতা ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়, অর্থাৎ পরিশোধ না করে, সেক্ষেত্রে ব্যাংক কি করে, ওই সম্পত্তি বিক্রি করে তার ঋণের টাকা আদায় করতে পারে। ঠিক আছে, এই জন্য জামানত গ্রহণ করে থাকে। তাহলে জামানতবিহীন কি, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ আনবো বা কোনো ব্যবসায়ী যদি ব্যাংক থেকে ঋণ আনে, সেক্ষেত্রে কোনো কিছু জমা বা বস্তুতে রাখার প্রয়োজন হয় না, কোনো সম্পত্তি বন্ধ রাখার প্রয়োজন হয় না। আর জামানতবিহীন যুক্ত কোনটা, অর্থাৎ ঋণ গ্রহণের জন্য ব্যাংকে যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি জমা রাখতে হয় তাকে বলা হয় জামানত যুক্ত। ঠিক আছে, আমরা শুরু থেকে আবার
একটু আলোচনা করি প্রথম থেকে আবার ক্লিয়ার হয়ে আসি। স্বল্পমেয়াদী অর্থায়ন আমাদের আজকে আলোচিত হইল কি স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী কি মানে যে অর্থায়নের মেয়াদ 1 বছরের নিচে বা সর্বোচ্চ 1 বছর তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। এখন এই স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস আমরা আজকে আলোচনা করছি। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? হ্যাঁ ঠিক বলেছো, 2 ভাগে। তাই 2 ভাগে কি কি বলতে পারবাম? আমি আমার আলোচনা আমি আবার রিপিট করছি। তো 2 ভাগে কি কি? একটা হলো অপ্রাতিষ্ঠানিক উৎস আর হলো প্রাতিষ্ঠানিক উৎস। তাহলে এখন এই অপ্রাতিষ্ঠানিক উৎসকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। কি কি? স্বতঃস্ফূর্ত অর্থায়ন আর হলো গ্রাম্য মহাজন। আর প্রাতিষ্ঠানিক উৎসকেও আবার 2 ভাগে ভাগ করা যায়, মনে রাখবা। অপ্রাতিষ্ঠানিক উৎস 2 ভাগে ভাগ করা যায় আর প্রাতিষ্ঠানিক উৎসকেও আবার 2 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রাতিষ্ঠানিক উৎস 2 প্রকার কি কি? একটা হলো মুদ্রাবাজার ঋণ আর হলো ব্যাংক ঋণ। এখন এই মুদ্রাবাজার ঋণটা তোমাদের জানতে হবে মুদ্রাবাজার কাকে বলে। এইটা একটু আলোচনা বাকি ছিল। মুদ্রাবাজার কি? যে আর্থিক বাজারে স্বল্পমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়, ঠিক আছে? যে বাজারে স্বল্পমেয়াদী অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য আর্থিক সম্পদ বন্ড বা ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হয় মুদ্রাবাজার ঋণ। আর ব্যাংক ঋণ তো ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করা হয়। তাহলে এখন আসি এই যে গ্রাম্য মহাজন কি? গ্রাম্য বৃত্তিশালী ব্যক্তিদের নিকট থেকে উচ্চ হার যে ঋণ গ্রহণ করা তাকে গ্রাম্য মহাজন। স্বতঃস্ফূর্ত অর্থায়ন এইটা একটু মনে রাখতে হবে। স্বতঃস্ফূর্ত অর্থায়নকে আবার 3 ভাগে ভাগ করা হয় আর বাকি সবগুলো 2 ভাগে। তাই স্বতঃস্ফূর্ত অর্থায়ন 3 ভাগে কি কি? এটা হলো ব্যবসায় ঋণ, একটা হলো কি ক্রেতাদের নিকট হতে অগ্রিম, আর হলো বকেয়া খরচ। ব্যবসায় ঋণটা কি? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইটার গাণিতিক টার্মও আছে, মানে অঙ্ক আগামী ক্লাসে করবো তোমাদের। ব্যবসা ঋণ কি? যেটা নিয়ে তোমরা সাধারণত এইটা কিন্তু অনেক সময় ভুল অ্যান্সার করো, যে ব্যবসায় করার জন্য যে ঋণ গ্রহণ করা হয় তাকে বলা হয় ব্যবসা ঋণ। এইটা প্রশ্নের অ্যান্সার করলে কিন্তু তোমরা নম্বর পাবে না। অর্থাৎ ধারে মানে কি? বাকিতে। ধারে ক্রয় বিক্রয়ের ফলে যে দেনা পাওনার সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যবসা ঋণ, মনে রাখবা। ধারে অথবা বাকি, ধারে বলতে কি? বাকিতে। বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে যে দেনা পাওনার সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যবসা ঋণ। ক্রেতাদের নিকট হতে অগ্রিম মানে যারা পণ্য ক্রয় করবে, উৎপাদনকারী প্রতিষ্ঠান অনেক সময় দেখা যায় কি যারা মানে ইটের বাটা কি করে, যারা মানে ইট ক্রয় করবে, যে ব্যবসায়ী অথবা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান তাদের নিকট থেকে 6 মাস আগে বা 9 মাস পূর্বেই মানে কিছু কম পরিমাণ মানে যেটা উৎপাদনের সময় যে মূল্য থাকবে তার চেয়ে কিছু কম মূল্য তারা গ্রহণ করে। কেন গ্রহণ করে? আর্থিক সংকট মোকাবেলা করার জন্য এই কম মূল্য তারা নিয়ে থাকে, মানে মূলধনের চলতি মূলধন সংগ্রহ করার জন্য। তাহলে এটাকে বলা হয় ক্রেতাদের নিকট হতে অগ্রিম। তাহলে একটা বকেয়া খরচ কি? অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্ত খরচ আছে, সাধারণত বাড়ি ভাড়া হতে পারে, শ্রমিকদের বেতন হইতে পারে, মজুরি হইতে পারে, কারখানা ভাড়া হইতে পারে, পরিবহন খরচ হইতে পারে। এই খরচগুলো তাৎক্ষণিক পরিশোধ না করে 2 মাস 3 মাস 6 মাস পরে যদি পরিশোধ করে, তাহলে এই টাকা বা এই অর্থটা তারা কি করতে পারে? চলতি মূলধন বা স্বল্পমেয়াদী মূলধন হিসেবে ব্যবহার করতে পারে। তাহলে এইগুলো গেল তোমার স্বতঃস্ফূর্ত অর্থায়ন। আর প্রাতিষ্ঠানিক উৎসকে তো 2 ভাগে ভাগ করতে বলা হয়েছে, মুদ্রাবাজার ঋণ আর ব্যাংক ঋণ। এই মুদ্রাবাজার ঋণ এবং ব্যাংক ঋণ এই প্রত্যেকটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কি হলো? বাণিজ্যিক পত্র আর হলো ব্যবসা ব্যাংকের স্বীকৃতি পত্র। বাণিজ্যিক পত্র কি? বাণিজ্যিক পত্র হলো একটি স্বল্পমেয়াদী ঋণের দলিল যা মুদ্রাবাজার থেকে নির্দিষ্ট সুদের পরিশোধ সাপেক্ষে বা নির্দিষ্ট হার সুদে উল্লেখ থাকে আর কি, এই জন্য ক্রয় করা হয়। অর্থাৎ এক কথা হলো বাণিজ্যিক পত্র হলো একটা ঋণের দলিল, স্বল্পমেয়াদী ঋণের দলিল যেটা মুদ্রাবাজার থেকে ক্রয় করা হয়।
আর ব্যাংকের স্বীকৃতিপত্র কি? একটি ব্যাংক তার গ্রাহককে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের যে প্রতিশ্রুতি দেয় তাকে বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র। এটা একটা স্বল্পমেয়াদী অর্থায়ন, এটাও সর্বোচ্চ 1 বছরের বেশি সময় হবে না। আর ব্যাংক ঋণকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো জামানতবিহীন আর হলো জামানত যুক্ত। জামানত সম্পর্কে তোমাদের ধারণা আছে। জামানত কি? জামানতের অন্য অর্থ আমানত বলা যায়। আমানত কি? মানে জমা রাখা। কি জমা রাখবে? ব্যাংক থেকে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে তার বিপরীতে ব্যাংকে কোনো সম্পত্তি বন্ধক বা জমা রাখতে হয় বা গচ্ছিত রাখতে হয়, এইটাকে বলা হয় ব্যাংকের ভাষায় জামানত। তাহলে কোনো ব্যবসায়ী বা ব্যবসার যদি সুনাম ভালো থাকে তাহলে সেক্ষেত্রে জামানতের প্রয়োজন হয় না, তাহলে জামানত ছাড়াই গ্রহণ করতে পারে। আর জামানত যুক্ত কোনটা? অর্থাৎ যে ঋণ গ্রহণ করতে হলে ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি বা বন্ধক রাখতে হয় বা জমা রাখতে হয়, তাকে বলা হয় জামানত যুক্ত। জামানত কেন জমা রাখতে হয়? যদি গ্রাহক বা ঋণ গ্রহীতা ঋণের অর্থ পরিশোধ না করে বা পরিশোধ করতে ব্যর্থ হয়, অপারগ হয়, সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান ওই সম্পত্তি বিক্রি করে তার ঋণের অর্থ আদায় করে নিতে পারে। ঠিক আছে? তাহলে আজকের তোমাদের এই পর্যন্তই পড়াবো। আগামী ক্লাসে তোমাদের এই যে স্বল্পমেয়াদী অর্থায়নের কিছু তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে, মানে গাণিতিক টার্ম আছে, এটা নিয়ে আলোচনা করবো। যেমন ব্যবসায় ঋণের ব্যয়, ঠিক আছে, ব্যাংক ঋণের ব্যয়, বাণিজ্যিক পত্রের ব্যয়। তাহলে এই গাণিতিক টার্মগুলো নিয়ে আলোচনা করবো। এই কিছু সূত্র আছে, যেমন ব্যবসা ঋণের খরচ, ব্যাংক ঋণের খরচ, তারপর বাণিজ্যিক পত্রের ব্যয়, এই সূত্রগুলো তোমরা পড়ে আসবে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে সেই থেকে মানে অঙ্ক নিয়ে আলোচনা করব। তাই শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।